হোটেল কক্ষে এক তরুণীর সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। বুধবার দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনে অবিলম্বে অবহিত করা হবে। এদিকে নেতাকর্মীদের সাম্প্রতিক কিছু বিতর্কিত ভূমিকায় দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। দুদিন ধরে টক অব দ্য কান্ট্রি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম। একটি হোটেল কক্ষে এক তরুণীর সঙ্গে তার ভিডিও ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গনে। বুধবার এ নিয়ে বৈঠক করে জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সিদ্ধান্ত হয় এমপি নজরুল ইসলামকে দল থেকে বের করে দেয়ার। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে অধিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় অপসীম ছিল। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, এমপি নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। ২৪-এর গণ অভ্যুত্থান আশীর্বাদ হয়ে আসে জামায়াতের জন্য। প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে তারা। তবে নির্বাচনের পর বিশৃঙ্খলা বাড়ছে দলটিতে। তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, যৌন হয়রানি এবং শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ উঠে আসছে নেতাকর্মীদের বিরুদ্ধে। সংগঠন যখন বিস্তৃত হয়, লোকসংখ্যা বাড়ে, তো এখানে তো লোকসংখ্যার বিভিন্ন দিক থেকে আসে। একটা হলো জেনারেল পিপলের সম্পৃক্ততা বাড়ে, বিভিন্ন মতাদর্শ থেকেও তারা বুঝে শুনে এদিকে আসে। তো একটা লোক আসা এবং তার আদর্শিকভাবে আমাদের তৈরি করার যে প্রক্রিয়া, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণেও অনেক সময় ব্যর্থ ঘটে। নেতারা বলছেন, নৈতিকতার প্রশ্নে কঠোর অবস্থানে আছে দলটি। তো বাংলাদেশের রাজনীতিতে অতীতে অনেক বড় বড় নেতাদের ওই ধরনের নৈতিক স্খলন হয়েছে, স্ক্যান্ডাল হয়েছে, এগুলো আমরা জেনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত বিষয়ে জামাত ইসলামীর অবস্থানটা সবসময় স্পষ্ট ছিল এবং দ্ব্যর্থহীন ছিল। আমরা কোনো ক্ষেত্রেই এই সমস্ত বিষয়কে অ্যালাউ করি না। এই বিশৃঙ্খল অবস্থান থেকে বের হতে দফায় দফায় বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সাথে বৈঠক ছাড়াও বিভিন্ন নির্দেশনা পাঠানো হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে। সাম্প্রতিক যে আমাদের ইলেকশন। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ কি টিকে থাকবে কিনা জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আর সংসদ সদস্য পদ থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে ইসি জানিয়েছেন, জামাত থেকে চিঠি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। এর আগে নৈতিক স্খলন বা কোনো কারণে কেউ আলোচনায় এলে বা অভিযুক্ত হলে দলীয় চাপে পদত্যাগ করেছেন সংসদ সদস্যরা। এবার নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ফলে প্রশ্ন উঠেছে, তার সংসদ সদস্য পদ থাকবে নাকি থাকবে না। নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা কোনো কারণে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ থাকে না। অথবা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ১-এর ঘতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে ২ বছরের সাজা হলে সদস্য পদ থাকবে না। গাজী নজরুলের বিষয়ে সংসদের চিফ হুইপ ৭১কে বলেছেন, এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সংবিধানের আর্টিকেল 71 অনুযায়ী মাননীয় সদস্যের পদ, এটা তো মানে ওই অনুযায়ী দল থেকে বসতে হলে তার পদ থাকে না। নির্বাচন কমিশনের ব্যাপারে ঘোষণা করবে, তার সিটটা ভয় ডিক্লেয়ার করবে। ডিক্লেয়ার করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। আবার এদিকে জামায়াত থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গাজী নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে ইসিকে অবহিত করা হবে। আর ইসি জানিয়েছে, বিষয়টি তাদের কাছে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নোটিশ আসলে তারপরে দেখব। এই সংক্রান্ত বিষয়ে কমিশন এখনো পর্যন্ত অবহিত নয়।
বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কারের পরও আব্দুল লতিফ সিদ্দিকী, মুরাদ হাসান এবং গোলাম মাওলা রনি সদস্যপদে বহাল ছিলেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উত্থাপিত ৯টি প্রকল্পের মধ্যে ৮টিতে অনুমোদন দেওয়া হয়েছে। খরচ ধরা হয়েছে ১৪,০০০ কোটি টাকা। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকের পর এই সিদ্ধান্তগুলো জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি কমিয়ে আনতে নীতিমালা তৈরি করা হচ্ছে। মোহাম্মদ হোসেইনের প্রতিবেদন। নতুন অর্থবছরে সরকারের প্রথম একনেক সভা বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় বিএনপি সরকারের ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। জানান, উত্থাপিত মোট ৯টি প্রকল্পের মধ্যে ৮টি অনুমোদন দিয়েছে সভা। ৯টি প্রকল্পের মধ্যে 8টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষার যে নতুন প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাব নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এটা সেই পর্যবেক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা নতুন করে আগামী একনেক সভায় উপস্থাপিত হবে। অনুমোদিত ৮ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪,০৪১ কোটি ২১ লক্ষ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪ কোটি ২১ লক্ষ টাকা এবং প্রকল্পের বাকি টাকা সংগ্রহ হবে ঋণ থেকে। সাধারণত প্রকল্প ব্যয় সেই রেট শিডিউল অনুযায়ী তৈরি করা হয়। এই রেট শিডিউলটা আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এর আগেই মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় নির্দেশনা দিয়েছিলেন, একটা কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি ইতিমধ্যে 2টি বৈঠক করেছে। আগামীকালকেও এই কমিটির বৈঠক আছে এবং আমরা আশা করছি এই রেট শিডিউল যেগুলো আছে সেগুলোকে একটা পর্যালোচনা করে নতুনভাবে রেট শিডিউল তৈরি করা সম্ভব হবে। এডিপির বাস্তবায়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি কমিয়ে আনতে করা হচ্ছে নীতিমালা। এডিপি বাস্তবায়নের মধ্য দিয়ে যে একটা গতি সঞ্চার করার কাজ, সেটাও আসলে ব্যাহত হয়। সেই জায়গা থেকে খুবই গুরুত্বের সাথে সেটা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনের দিনে আসবে। প্রকল্পের অগ্রগতি মনিটরিং এর লক্ষ্যে একটি ড্যাশবোর্ড চূড়ান্ত আকারে নিয়ে আসার কথাও জানান জোনায়েদ সাকি। বিশেষ বিশেষ কাজের জন্য যে আবার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা করার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। বুধবার তরুণদের দল এনসিপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। রাশেদ আনিসের প্রতিবেদন। এদিন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এখানে দলটির শীর্ষ নেতাদের সাথে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করেন তিনি। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। কি কথা মার্কিন রাষ্ট্রদূতের সাথে? বৈঠক শেষে সেটাই খোলাসা করেন এনসিপির মুখপাত্র। দাবি করেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে সায় আছে যুক্তরাষ্ট্রের, আর এই নিয়ে বিএনপির সাথে আলোচনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকে কিছুই জানতো না এনসিপি। আসিফ মাহমুদ জানান, এই চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ যাতে লাভবান হয় এমন আলোচনাও হয়েছে বৈঠকে। ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে আছে আমি 2বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয় নাই এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। সাম্প্রতিক নানা রাজনৈতিক ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। আমরা তাদের সাথে আমাদের এই সম্পর্ক সামনের দিনে আরও কিভাবে ভালো করা যায়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।
ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জাতীয়তাবাদ ধারণের তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কেউ এর বিপরীতে গেলে তার অন্য এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। স্বার্থের ভিত্তিতে সব প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখবে বলেও জানান তিনি। আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি, তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি। কোনোভাবেই তা করা যাবে না। 2 থেকে 3 দিনের মধ্যে সিএনজির তীব্র সংকট মিটে যাবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কম হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়। এদিকে আগামী 48 দিনের মধ্যে দেশে জ্বালানি তেলের সংকট হবে না, সেই সাথে 31শে জুলাইয়ের মধ্যে 1,80,000 মেট্রিক টন ডিজেল আসবে বলেও জানানো হয়। শারমিন নিদার রিপোর্ট। গাড়ির এমন সারি সারি অবস্থা দেখে হঠাৎ জ্যাম মনে হলেও আসলে এটা সিএনজি পাম্পের বাইরের ছবি। গ্যাসের জন্য লম্বা সময়ের অপেক্ষা। বুধবার জ্বালানি সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কথা জানান। সেই সাথে আগামী 2 থেকে 3 দিনে এটি সমাধান হবে বলেও আশ্বস্ত করেন। গতকালকে আমাদের দুটো এফএসআরিওর মধ্যে একটা এফএসআরিওতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তো আসলে কারো কিছু করণীয় থাকে না। আমাদের দুটো এফএসআরিও থেকে আমরা এলএনজি মূলে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস বা 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পেয়ে থাকি। তো একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সচিবালয় সংবাদ সম্মেলনে দেশের জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই কর্মকর্তা জানান, বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল, 25 দিনের ফার্নেস অয়েল এবং 20 দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে 31 জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও 1,80,000 মেট্রিক টন ডিজেল। বলেন, জুলাই আগস্টে দেশে জ্বালানির সংকট হবে না। নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। আমাদের 1,80,000 মেট্রিক টন আমাদের 31 জুলাইয়ের মধ্যে আরও ডিজেল আসবে এবং অগাস্টে আমাদের ডিজেল আসবে 2,40,000 মেট্রিক টন। ফলে আমাদের পর্যাপ্ত মজুদ আছে ইনশাল্লাহ। এই দিক থেকে কোনো অসুবিধা নাই, অন্যান্য জ্বালানি পণ্যেও কোনো সংকট নাই। এই কর্মকর্তা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় 15 দিনের জ্বালানি মজুদ ছিল, এখন সে মজুদ প্রায় 1.5 মাসে পৌঁছেছে। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। জ্বালানি সংকট মোকাবেলায় গেল এপ্রিলে অফিসের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। তবে জ্বালানি সংকট এখন না থাকায় সরকার অফিস পূর্বের সূচিতে ফেরাবে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই কর্মকর্তা। এটা একটা পলিসি ডিসিশন। আমার মনে হয় হয়তো ক্যাবিনেটের পর্যায়ে এটা আপনারা যখন মিটিং হয় তখন জিজ্ঞেস করলে এই উত্তরটা। শারমিন মীরা, 71, ঢাকা। আগামী বছর জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব ডিপ্লোমা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সেখানে বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ বিশেষ সুবিধা পাবে না। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সামান্য ভাতা পান, এটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। এছাড়া জনপ্রতিনিধিরা যেন সহজে বরখাস্ত না করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। নিরপেক্ষ নির্বাচন হবে, আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। পরিবর্তন আসছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, স্থায়ী কমিটি থেকে সাংগঠনিক প্রতিটি স্তরকে ঢেলে সাজানো হবে। এ নিয়ে দিক নির্দেশনাও দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে কমিটিগুলো গঠনের কাজ শেষ হতে পারে ডিসেম্বরের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন, তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখা ও সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করাই তারেক রহমানের নতুন চ্যালেঞ্জ। মাহিলা ইসলামের প্রতিবেদন। দলকে নতুনভাবে ঢেলে সাজাতে সাংগঠনিকভাবে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে সফরে গেলে অন্তত একটি সেশনে কথা বলছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে। সবশেষ তিনি আলোচনা করেছেন রংপুর বিভাগের কয়েকটি জেলা ইউনিটের সাথে। সম্প্রতি দলটির স্থায়ী কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়েছে। ঠিক কোন পথে এগুচ্ছেন তারেক রহমান, তার একটা ধারণা দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আন্দোলন, নির্বাচন, তারপর সরকার গঠন, এসবের জন্য একটু আমাদের সাংগঠনিক কাজ একটু স্তীমিত হয়ে গেছিল। আবার এটাকে সচল করার জন্য, স্তীমিত থেকে আবার জেগে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কাজ শুরু করব। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতেই এই সব পরিবর্তন আসবে। সেক্ষেত্রে স্থায়ী কমিটি থেকে সব ইউনিটেই আসতে পারে নতুন নতুন মুখ। আমাদেরও কাউন্সিল হবে, এটা আনুষ্ঠানিকভাবে যেদিন ডিক্লেয়ার হবে সেদিনই হবে। সেখানে নিশ্চয়ই যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, তাদের মূল্যায়ন তো নিশ্চিতভাবেই তাদের মূল্যায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানোর জন্য এবং নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য, পলিটিক্সে আমাদের অপোজিশন আছে, সেই অপোজিশনকে মোকাবেলা করার জন্য দলকে আরো বেগবান আর আরো শক্তিশালী করতে হবে। বাংলাদেশে কোনো দল সরকারে থাকলে প্রায় সময়ই বেসামাল অবস্থা হয় তাদের তৃণমূলের। এজন্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা সরকারের ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সরকার যারা এসছেন তারা, একজন বিশ্লেষক বলছেন, এর জন্য নেতৃত্বের পরিবর্তন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। একদম ছেড়ে দেন যে তারা যা খুশি করবে এবং তাদের ব্যাকআপ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকার ব্যাকআপ দেবে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে না এবং এক ধরনের ক্ল্যাশ তৈরি হবে। কারণ এখন কিন্তু যারা যেমন এনসিপির সদস্যরা আছে, জামায়াত ইসলামের সদস্যরা আছে, সবাই কিন্তু তৎপর এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াও তৎপর। ফলে মানে এই জায়গাটি, মানে আমি বলবো যে স্থানীয় রাজনীতির যে যেমন করে মানে টেনে ধরা হচ্ছে, এই টেনে ধরে রাখতে হবে। 2016 সালের 19 মার্চ সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করে বিএনপি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।